দর্শক স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। গতকাল বেনি হাওয়েলকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। দুর্বার রাজশাহী এই ক্রিকেটারকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে। বেনি হাওয়েলের এই ডিলটা প্রায় কনফার্মই হয়ে গেছে যতটুকু আমরা জানতে পেরেছি। আজকে আসলে তাদের আরেকটা সাইনিং নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন আবিদ মোহাম্মদ। স্বাগত। ধন্যবাদ। আবিদ, দুর্বার রাজশাহী দলটা আসলে খুব একটা খারাপ হয়নি, কিন্তু তারা ঘরোয়া ক্রিকেটারের অনেক তারকা ক্রিকেটারকে দলে ফিরিয়েছে। তারা একজন পাকিস্তানি ওপেনারের জন্য চেষ্টা করছে। সেই ডিলটাও প্রায় কনফার্ম। আমরা হয়তো বা 1-2 দিনের মধ্যেই সেই ডিলটা কনফার্ম করতে, যদি নামটা একটু আপনি রিভিল করেন। ফাকার জামানকে রাজশাহী চেষ্টা করছে। ফাকার জামানের সঙ্গে ওদের যোগাযোগ হয়েছে এবং যেটা ব্যাপারটা হচ্ছে যে মানে এখন টাকা পয়সার বনিবনার একটা ব্যাপার চলছে। প্লাস আমি এটাও জানি যে ফাকার জামানকে নেওয়ার জন্য বিপিএলের আরেকটা ফ্র্যাঞ্চাইজি চেষ্টা করছে। তো দুইটা টিমের মধ্যে ফাকার জামান কোন টিমে খেলবেন এখন সেটাই দেখার বিষয়। তবে দুর্বার রাজশাহীর যেহেতু দুইজন ফরেন ক্রিকেটার তারা ড্রাফট থেকে নিয়েছেন এবং বেনি হাওয়েলকে তারা খুব সম্ভবত সাইন করাতে যাচ্ছেন বা যাবেন। আর ফাকার জামান উড বি দেয়ার 4th পিক ইফ ইট হ্যাপেন্স। তাহলে সেক্ষেত্রে ফাকার জামান যদি আসেন তাহলে তাদের ব্যাটিং লাইন আপটা খুব ভালো হবে ইন এ সেন্স তাদের আমি যদি বলি জিসান আলম আছেন, এনামুল হক বিজয় আছেন, আকবর আলী আছেন, শামীম সাব্বির হোসেন, মেহরাব হোসেন, এদের মতো ক্রিকেটারদের সঙ্গে যদি আপনি ফাকার জামানকে উপরে খেলাতে পারেন বা ফাকার জামান সার্ভিসটা যদি আপনি পান, সেক্ষেত্রে ইট উইল বি ভেরি গুড ফর দুর্বার রাজশাহী। তবে এটা ফকর জামান আসলে কি সেখান থেকে কি জিসান আলম বা এনামুল হক বিজয় যে কোনো একজনকে ওপেনিং থেকে বাদ দিতে হবে? ফাকার জামান আসলে ফাকার জামান খুব সম্ভবত নাম্বার 3-তে খেলতে পারেন, যেহেতু পাকিস্তান টিমেও এরকম একটা ইস্যু চলে। বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ওপেন করেন, অনেক ক্ষেত্রে ফাকার জামান মোহাম্মদ রিজওয়ান ওপেন করেন। সেক্ষেত্রে ফাকার জামানকে হয়তো তারা নাম্বার 3-এর জন্য ট্রাই করতে পারেন। আর সাবকন্টিনেন্টের উইকেটে ফাকার জামান উড বি আ ভেরি গুড পিক। এবং ফাকার জামান ইজ আ ম্যাচ চেঞ্জিং ব্যাটসম্যান। আপনি গত ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা ছিল, পাকিস্তান তো ম্যাচটা জেতারই কথা না, 400+ ছিল, তারপর বৃষ্টির একটা হিসাব ছিল, সেখান থেকে ফাকার জামান পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছেন। এবং পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা 25 সালে হবে, পাকিস্তান আয়োজন করতে পারবে কি পারবে না, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের চ্যাম্পিয়ন করানোর পেছে ফাইনালে ফাকার জামানের অনেক বড় একটা হাত আছে। ফাকার জামান ইজ ইম্প্যাক্টফুল প্লেয়ার। রাজশাহী যেমন টিমটা সাজানোর ক্ষেত্রে যে জিনিসটা ফোকাস করেছে তারা হচ্ছে ইম্প্যাক্ট খুঁজেছে। যেমন জিসান আলম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, খুব ইয়াং ক্রিকেটার, বাট হি ক্যান ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট। এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটের খুবই বড় নাম, বলতে গেলে হাজার রান করেন, উনিও ইম্প্যাক্টফুল। আকবর আলী উঠতেছেন, ইম্প্যাক্টফুল। তাসকিন আহমেদ ইম্প্যাক্টফুল বোলার। হাসান মুরাদ, আমি বলতে পারবো হাসান মুরাদ ইজ আ ভেরি গুড সাইনিং, বিকজ বাংলাদেশের প্রেক্ষাপটে হাসান মুরাদের মতো ফ্লাইটের ডেলিভারি নিয়মিত করা বোলার হচ্ছে হাসান মাহমুদ। তো সেক্ষেত্রে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছেন, ওখানে ওনার অভিষেকটা হবে না, কারণ হচ্ছে যেহেতু মানে পেস ফ্রেন্ডলি উইকেট হবে ওয়েস্ট ইন্ডিজে, মনে হচ্ছে না হাসান মুরাদের ডেবিউ হবে। সেক্ষেত্রে এই যেটা বললাম যে ইম্প্যাক্টফুল প্লেয়ার তারা খুঁজতে চায়। তারা হচ্ছে যে মানে আপনাকে এমন প্লেয়ার তারা হচ্ছে যে প্রতিটা প্লেয়ার যাতে অন্তত 2 থেকে 3টা ম্যাচ যাতে জিতাতে পারে, সেক্ষেত্রে ফাকার জামান কুড বি আ ভেরি বিগ ডিল ফর দেম। অ্যান্ড বেনি হাওয়েল তো আমি যতটুকু শুনেছি 20-30 রকমের স্লো ওয়ার্ক করতে পারেন। এটা তার একটা ইন্টারভিউতে আমাদের ক্রিক ফ্রেন্ডজিকে পল নিক্সন বলেছিলেন 21 সালে। তো বেনি হাওয়েল ভালো পিক। আর তবে তাদের ড্রাফট থেকে নেওয়া পিকগুলো আমি নিয়ে এখনও কনফার্ম না। সামারা কুন খুব সম্ভবত, আর হচ্ছে সাদ নাসিম তো ঘরোয়া ক্রিকেটে অনেক বছর পাকিস্তানে খেলেছেন। হ্যাঁ, ওই যে হংকং 6-6 দেখলাম, এফেক্টিভ হতে পারেন। ওটা ডিপেন্ড করবে যে মানে আসলে বাংলাদেশে খেলতে আসলে মিরপুরে উইকেট পেলে আমিও হতে পারে আমরা একটু মারলাম, 2 উইকেট পেয়ে যেতে পারি। এনিওয়ান ক্যান বি এফেক্টিভ। সামারা কুন, তারপরে ওনার স্লোয়ারটা কাজে আসতে পারে যেহেতু উনি মিডিয়াম পেস বল করে থাকেন। তবে ফকর জামানের নিউজটা কিন্তু আমরা 1 মাস আগে আমরা 1 মাস আগে বলেছিলাম যে রাজশাহী চাচ্ছে যে ফকর জামানকে সাইন করে। পপআপে ক্রিক ফ্রেন্ডের দর্শকরা হয়তো আমাদের আগের ভিডিওটা আসলে দেখতে পারেন, এই ডিলটা নিয়ে কথা বলছিলাম। তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছিল প্রায় 1 মাস আগেই, সেটা এখন প্রায় কনফার্ম হওয়ার পথে, এই কারণে আসলে আজকের এই ভিডিওটা বানানো। আচ্ছা, আমি যদি বলি যে তাদের যে দলটা আছে, সে একটা আমরা এই যে বিপিএলের যে দলগুলোতে এদের প্রবলেমই থাকে হলো বিদেশিরা লম্বা সময় খেলতে পারেন না। তারা হয়তো ফাকার জামানের ক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা রাজশাহী ফেস করতে নাও হতে পারে, বিকজ ফাকার জামানের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা মানে মনোমালিন্য চলছে, অপশন নিয়ে নেওয়ার একটা মনোমালিন্য চলছে। সেক্ষেত্রে ফাকার জামানকে পিএসএল এর আগ পর্যন্ত অবশ্যই পাবে বিপিএল এর দলগুলো, এবং যতটুকু জানি যে বিপিএল শেষ হওয়ার পরই পিএসএলটা শুরু হবে।
হবে, তার মানে বলা যায় যে ফুল সিজনই ফাকার জামান অ্যাভেলেবেল থাকবেন। এবং ফাকার জামানের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যে উনি স্পিনটা খুব ভালো খেলেন। তো মিরপুরের উইকেটে বলেন, চট্টগ্রামের উইকেটে তার, এবং উনি হচ্ছে পাওয়ার প্লে ব্যাটার মেইন, মানে বলতে গেলে টি-20তে পাওয়ার প্লে ব্যাটিংটা খুব ভালো করেন, মানে 30 ইয়ার্সটা খুব সুন্দর ক্লিয়ার করেন। সেক্ষেত্রে ফাকার জামান ইজ আ ভেরি গুড পিক, উড বি আ ভেরি গুড পিক ফর রাজশাহী ইফ দে গো ফর হিম। রাজশাহীর আরও একটা চমক আছে, সেই চমকটা আমি এখনো কনফার্ম হতে পারিনি, বাট অনেক বড় একটা চমক। যদি যেদিন কনফার্ম হব সেদিন আমি আপনার সঙ্গে শো করব। আমরা আশা করব যে 2-3 দিনের মধ্যে সেটা আসলে, ওটা একটু সময় লাগবে। আচ্ছা, যেটাই হোক, সেটা বাংলাদেশের ফুটবল কেন্দ্রিক, আচ্ছা যেটাই হোক হতে পারে। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই যে বিদেশি প্লেয়াররা একটা দলে আসলে তারা কিন্তু অনেক এফেক্টিভলি তারা যেই পারফরমেন্সটা করেন একটা দলের কিন্তু আবহটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আমরা অনেকে বিপিএল শুরুর আগে কিন্তু দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী বলছি, আপনি নিজেও বলেছেন। সেটা আসলে বলেছি, ঠিক আছে, কিন্তু দুর্বার রাজশাহী আসলে এই আর যদি 1-2 জন ভালো বিদেশি ক্রিকেটার আনতে পারে তাহলে এই দলটা রাজশাহীর খুব সম্ভবত 6-7 নাম্বারে একটা প্রপার অলরাউন্ডার লাগবে, যেমনটা ইমাদ ওয়াসিমের মতো একজন অলরাউন্ডার লাগবে, বা হার্দিক পান্ডিয়া টাইপের একজন অলরাউন্ডার লাগবে। ইমাদ ওয়াসিমের কথা কেন বললাম? ইমাদ ওয়াসিম খুব সম্ভবত অ্যাভেলেবেল আছেন, ওনাকে এখন পর্যন্ত কোনো টিম পিক করেনি। হ্যাঁ দৌড়াচ্ছে। ইমাদ ওয়াসিম টাইপের অলরাউন্ডার যদি পায় দেন ইট উড বি আ ভেরি গুড পিক। আপনার ওপেনিংয়ে একজন ব্যাটসম্যান আছেন ফাকার জামান, ইমাদ ওয়াসিম। পাকিস্তানি ক্রিকেটারের কথা কেন বললাম? কারণ এইসব ক্রিকেটাররা তো পাকিস্তানের সঙ্গে ওইভাবে রেগুলার খেলেন না। ইমাদ ওয়াসিম শুধু টি-20তেই খেলেন, যেহেতু রিটায়ারমেন্ট থেকে ফিরেছেন। তো মোহাম্মদ আমিরও কিন্তু খুব সম্ভবত বিপিএলে দল পাননি। আমি শিওর কোনো না কোনো টিম একটা চমক দিতে পারে মোহাম্মদ আমিরের ক্ষেত্রে। তবে সব মিলিয়ে আমার মনে হয় যে বিদেশি, তবে আমিরের ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে যে আমির আইএল টি-20তে কিন্তু টিম পেয়েছেন। সেক্ষেত্রে যদি এমন হতে পারে যে 3-4টা ম্যাচ এসে আমির খেলে এরপর চলে গেলেন, এরকম হতে পারে। আবার এরকম কিন্তু হচ্ছে যে অনেকে আইএল টি-20তে চুক্তি আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু সবসময় বা বিপিএল এর দলগুলো কিন্তু অনেক বিগ অ্যামাউন্ট অফার করে, সেখানে আসে আইএল টি-20 অফারগুলো ফিরিয়ে দেওয়া কিন্তু এতটা অসম্ভব কিছু না, এরকমটাও কিন্তু অনেক সময় হতে পারে। কিন্তু আমিরের ব্যাপারটা হচ্ছে আমিরের প্রত্যাবর্তনটা কিন্তু বিপিএল দিয়েই হয়েছিল, এবং হি ওনস বিপিএল, সে বিপিএলটাকে খুব পছন্দ করে। হ্যাঁ, চিটাগাং ভাইকিংস, সে সময় চিটাগাংয়ের তো অনেকগুলো নাম, আমরা হ্যাঁ চিটাগাংয়ের তো অনেকগুলো নাম, সেই ক্ষেত্রে চিটাগাং ভাইকিংসে উনি খেলেছিলেন 2015-16 মৌসুমে, এবং সিজনে খুব ভালো করেছিলেন। এরপরে ন্যাশনাল টিমের রাডারে তিনি আসেন, এরপরে এশিয়া কাপ খেলতে যান। সে তো খুব সম্ভবত মোহাম্মদ আমিরের কেউ ট্রাই করার চেষ্টা করবে কয়েকটা টিম। খুলনাও হতে পারে, মোহাম্মদ আমিরের ক্ষেত্রে যেতে পারে, তাদেরও বোলার প্রয়োজন হতে পারে। আমি অনুষ্ঠানটা একদম শেষ পর্যায়ে যদি ওভারঅল যদি বলি, এবারে বিপিএল এর প্রস্তুতিটা আসলে কেমন হয়েছে সব মিলে যদি একটু বলতে। প্রস্তুতি বলতে মানে টিম ওয়াইজ নাকি? টিম ওয়াইজ না, মানে বিপিএল খুবই অর্গানাইজিংলি হচ্ছে, এখন অনেক কিছু প্রতি বছরই তো বলা হয় যে আমরা এবার এই করে ফেলবো ওই করে ফেলবো, বাট যেহেতু দেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে, উই ক্যান এক্সপেক্ট আ গুড বিপিএল দিস ইয়ার। বাট এখন শেষ পর্যন্ত এখন আমি আপনাকে একটা জিনিস বলি, বিপিএল এর টাইমিং নিয়ে একটা গড়বড় প্রতি বছরই হয়। দেখা যায় যে 12:30টায় খেলা দিয়েছে বা 1:30টায় খেলা দিয়েছে, মানে কুয়াশার কারণে বা শিশিরের কারণে ম্যাচটা আমাদের 1 ঘন্টা আগাতেই হয় বা আধা ঘন্টা আগাতে হয় রাতের ম্যাচটা, এবং বিপিএল এ প্রতিবার একই ভুলটাই করে। এবারও সেম ভুলটা, বা এবারও সেম ভুল বলবো কি না জানি না, বাট সেম কাজটা আবারও হয়েছে। তো আমার কেন জানি মনে হয় বিপিএলের 6-7 ম্যাচ যাওয়ার পর আবার দেখা যাবে বিপিএলের টাইমিংটা চেঞ্জ হয়েছে। তো এইটা একটা কনসার্নের বিষয়। আবার অনেক আমি শুনেছি যে একজন হলিউড স্টার আসতে পারেন, আবার কয়দিন ফুটবলের ইয়ের সঙ্গে যে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের ছবি দেখেছি, এটাও একটা কিছু হতে পারে। মানে এটাও একটা মানে থাকে না যে জাদুর বক্স থেকে, ওই সময়টা কিন্তু তিনি বাংলাদেশে থাকবেন, সো বিপিএল এ যুক্ত হওয়াটা কিন্তু আসলে হতে পারে, অনেক কিছু হতে পারে। মানে যে সরকার আছেন তারা চাবে অবশ্যই মানে দেশকে ভালো কিছু দিতে হবে, কিন্তু তারা দেশকে নতুন করে গড়ে তুলতেই এসেছে এবং অনেক নেগেটিভিটি দূর করতে তারা চায়। আই হোপ দিস ইয়ার্স বিপিএল উইল বি ভেরি গুড। তারপরও আম্পায়ারিং নিয়ে কন্ট্রোভার্সি তো থাকবেই। তারপর টিমগুলো টাকা পয়সা সেগুলো ক্লিয়ার হওয়া খুব ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে আমাদের এক বড় ভাই একটা নিউজ দিয়েছিলেন যে সব বিপিএলের দলগুলোকে সব টাকা পয়সা ক্লিয়ার করতে বলা হয়েছে, সেগুলোও একটা বড় ব্যাপার। এগুলো সব কিছু মিলে আই হোপ দিস ইয়ার্স বিপিএল উড বি ফাইন। ভালো হলেও হতে পারে, এটা এখন শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যায় না।
দেখা যাক কি হয়। বিপিএল এবারে আসরের জন্য মাস্কট হিসেবে আসলে ভাবা হ্যাঁ, একটা হচ্ছে একটা একটা পায়রা, একটা মাস্কাটকে তারা ডানায়- অলরেডি আমরা সোশ্যাল মিডিয়া সেটা দেখেছি এবং 36টা পালক হ্যাঁ, এবং আমাদের পেজ থেকেও সেটা গিয়েছে। আসলে মাস্কেটের ব্যাপারে এখনো কোনো কিছু ক্লিয়ার আমরা মেসেজ পাইনি, যদিও যদি মানে ভাবা আমাদের হচ্ছে এরকম একটা, তবে বোর্ড এটাই প্রেসিডেন্ট একদম যদি confirm না কিন্তু। হ্যাঁ, বোর্ড প্রেসিডেন্ট নেক্সট প্রেস কনফারেন্স করার পর আমরা সেটা জানতে পারবো, যেহেতু বোর্ড প্রেসিডেন্ট আসার পর মানে একটা 2-3 দিন 4-5 দিন 1 মাস সপ্তাহ খানিক পর পরই রেগুলার প্রেস কনফারেন্স করে থাকেন উনি, সাংবাদিকের সাথে একটু কমিউনিকেটিভ হতে চান। তবে আরেকটা কিন্তু এবারের বিপিএল এ উপস্থাপক হিসেবে বেশ কয়েকজন হ্যাঁ, আমিও এরকম একটা নাম শুনেছি। একজন ভারতীয় পামেলা ভুটুরিয়া, হ্যাঁ, পামেলা ভুটুরিয়া, তিনি কিন্তু বিপিএল এ উপস্থাপনা করেছেন। এবারও আসলে তার একদম নাম- শুরুর দিকের বিপিএল 2012-13 মনে হয় খুব সম্ভবত, না সে সময় মনে হয় সোনাল অনেকটা মেয়ে অন্য ছিল, আরেকজন ছিল। ভারতীয় ছিল, তার মাঝামাঝি একটা বিপিএল এ তিনি হয়তো করেছেন। ধন্যবাদ আবিদ আমার সঙ্গে থাকার জন্য। অনেক এরকম ধন্যবাদ। অন্য আরেকটা প্রোগ্রামে আপনাকে অবশ্যই আমরা জি অবশ্যই আশা আমাকে করব মাঝে মাঝে থাকবেন। দাওয়াত দিবেন, আমি ধন্যবাদ, আসবো। ধন্যবাদ। ক্রিক ফ্রেন্ডস নিয়মিত আয়োজনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।